এই যে সংস্কারের যে সম্মতি জনগণের কাছ থেকে নিচ্ছেন, জনগণের অভিপ্রায় হিসেবে যখন একটা সংবিধান আবার এই সংস্কারকৃত সংবিধানটি তৈরি হবে, তখন কোর্ট ওইটার সুরক্ষা দিবে। 4 মূলনীতির কিন্তু পরিবর্তনের মধ্যে একবার হয়েছে ৫ম সংশোধনীর মধ্য দিয়ে, এবং সেটা আবার কোর্ট এসে বাতিল করে দিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের কাজ হচ্ছে বিভিন্ন জনের মতামত গ্রহণ করে এবং তাদের নিজেদের মতামত পর্যবেক্ষণ সহ একটা কি পরিবর্তন হতে পারে তার প্রস্তাব উত্থাপন করা। এটা একটা সংস্কার বিষয়ক প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে সরকার অংশীজনদের সাথে আলোচনা করবে। রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীজন, সমাজের বিভিন্ন অংশের সাথে তারা আলাপ আলোচনা করবেন। সেইখান থেকে কমন মিনিমাম ঐক্য একটা, যেটা জাতীয় ন্যূনতম ঐক্য একটা হবে। আবার অনেকগুলো বিষয় ঐক্যমত্য হবে না, সেইগুলো নিয়ে হয়তো মানে প্রথমটা হচ্ছে ঐক্যমত্য কিভাবে আমরা বাস্তব রূপ দিব, আর যেগুলো ঐক্যমত্য হচ্ছে না সেগুলো নিয়ে অধিকতর জনমত, অধিকতর আলাপ আলোচনা ইত্যাদি চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দল বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে, কমিশনের সদস্যরা তারা নিজেদের চিন্তা এবং জ্ঞান অনুযায়ী তারাও তাদের মতামত রেখেছেন। এখন তো আলাপ আলোচনা হবে, ন্যূনতম ঐক্যমত্য হবে, এবং শেষ পর্যন্ত কিন্তু এটা জনগণের কাছে যাবে। পদ্ধতিটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে ধরুন নতুন করে সংবিধান লিখতে গেলে একটা সাধারণত গণপরিষদ লাগে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাতে একটা এই ধরনের সংবিধান কিংবা যেভাবে বলেন একটা রাষ্ট্র গঠন, সেটার প্রক্রিয়াটা চলে। এখন আমরা যদি যেটা বাংলাদেশে দরকার আমরা মনে করি, সেটা হচ্ছে যে ন্যূনতম হয় গণপরিষদ নির্বাচন, না হয় নিদেন পক্ষে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন লাগবে, মানে কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি। এই রিফর্ম অ্যাসেম্বলিটা এই কারণেই যে ধরনের পরিবর্তনগুলো হতে যাচ্ছে কিংবা প্রস্তাব করা হচ্ছে, অথবা ন্যূনতম যে সমস্ত জায়গায় ঐক্যমত্য হবে, সেই পরিবর্তনগুলো যাতে কেবল সংশোধনী আকারে না থাকে। অর্থাৎ সংশোধনী থাকলে মানে একটা সংবিধান আছে, সুপ্রিম কোর্ট যেটার অভিভাবকত্ব করবে, সংশোধনী কেউ আনলে সেই সংশোধনী সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হলো কিনা এটা সুপ্রিম কোর্ট দেখতে পারে। কিন্তু সংবিধান যেহেতু জনগণের অভিপ্রায়, সে কারণে আজকে নির্বাচন এবং আজকে যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা সংবিধানে ধারণ করতে চাই, তাহলে সেই সংস্কারগুলো যাতে জনগণের অভিপ্রায় আকারে থাকে, সে কারণে আগেই সংস্কার সভা নির্বাচন কিংবা গণপরিষদ মানে জনগণ ম্যান্ডেট দিচ্ছে যে এটাই আমার অভিপ্রায়। এই হচ্ছে সংবিধান, সেই সংবিধানেরই সুরক্ষা করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। কাজেই সংস্কার সভার নির্বাচনটা নিদেন পক্ষে এটা প্রয়োজন এই কারণেই যে আপনাকে ওই জনগণের মতামতটা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম যে ঐক্যমত্যগুলো হবে সেগুলো তো হয়তো একটা আমরা প্রস্তাব করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হবে, এটা একটা ন্যাশনাল চার্টার হবে, এবং এটা আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংবিধান সংস্কার সভা, গণপরিষদ কিংবা পার্লামেন্টে সেটা মানে বাধ্যতামূলকভাবে সেই জায়গাগুলো সংস্কার করা হবে। আর বাকি অংশগুলো জনমত এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে যতদূর যাওয়া যায়। প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তাবনাগুলো যেগুলো এসছে তার মধ্যে অনেকগুলো মানে কোনো না কোনোভাবে কেউ না কোনো রাজনৈতিক দল তো দিয়েছে, অথবা তারা নিজেরা মতামত দিয়েছে। এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে কতদূর ন্যূনতম ঐক্যমত্য তৈরি হয়। আমরা কতগুলো রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একটা 31 দফা দিয়েছিলাম। আমরা যেটা এখন মনে করি সেটা হচ্ছে 31 দফা আমাদের যে সংগ্রাম ছিল, জুলাই আগস্টের অভ্যুত্থান, এত আত্মত্যাগ, আমাদের এত প্রাণ উৎসর্গ হওয়া, আমাদের এখনও যে সংগ্রামের যে উত্তুঙ্গ জায়গা, সেইটা আরও দাবি করে যে আমরা আরও বড় পরিবর্তনের দিকে যাব। কাজেই 31 দফা প্লাস আমরা কি পরিবর্তন করতে পারি, কত দূর জায়গায় আমরা ঐক্যমত্য হবো, সেটা নিয়ে আলাপ আলোচনা চলবে। আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু এখানে যাওয়া হবে। এখন নাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি আপনি আমার মতামত চান আমি দিতে পারি, কিন্তু এগুলো আসলে যেখানে আলোচনা ওঠার না আপনার ব্যক্তিগত মতামত না, আমি শুধু এইটাই জানতে চাই যে এখন এই সময় যে সংস্কারের কথা বলা হচ্ছে, মানে সেই প্রশ্নটার উত্তরই আমরা পেলাম না, যে 72-এর সংবিধান থেকে উঠে আসার যে ঘটনাটা, এই নাম পরিবর্তন, নীতি পরিবর্তন সবকিছুর মাধ্যমে সেটা শুরুটা হলো কিনা, আপনার সেটা মনে হয় কিনা? এখনো পর্যন্ত এটা একেবারেই বলা যাবে না যে প্রস্তাবগুলো করা হয়েছে সেটা 72-এর সংবিধানকে বাতিল করার কোনো জায়গা আছে। 72-এর সংবিধানের মধ্যেই যে সমস্ত পরিবর্তনগুলো আজকের বাস্তবতায় অথবা মানে মতামতের ভিত্তিতে এসছে, সেই পরিবর্তনগুলো আপনার মনে হয় না যে 72-এর সংবিধানের যে মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ, এই তিনটাই যদি আমরা বাদ দিই তাহলে অনেকখানি সেখানে বাতিল হয়ে যায়? এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা ছিল, যেমন ধরেন 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের
যেটা প্রথম সংবিধান, অর্থাৎ এই 72-এর সংবিধান তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু 10ই এপ্রিলের ওই ঘোষণাকেই সংবিধান হিসেবে ধরে নেওয়া হয়েছিল। ওইখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রের লক্ষ্য হবে তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং ওই ঘোষণার ভিত্তিতে কিন্তু ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, যুদ্ধ হয়েছে, রাষ্ট্রপতন হয়েছে। আপনি ওটা বাতিল করতে গেলে আবার পুনরায় একটি নির্বাচন, জনগণের সম্মতি দরকার ছিল। সেই জনগণের সম্মতি কিন্তু সেই জায়গা থেকে 72 সালের সংবিধান, গণপরিষদ যেভাবে গঠন করা হয়েছে, সে নতুন কোনো নির্বাচন করা হয়নি। সেখানে 61 জনের উপরে প্রায় 64 জনের প্রতিনিধিত্ব ছিল না, 1 কোটির উপর মানুষের কোনো প্রতিনিধিত্ব ছিল না। অনেকগুলো প্রশ্ন তোলা যায় পদ্ধতিগত দিক থেকে, গণতান্ত্রিক কিন্তু প্রতিনিধিত্ব। সেই প্রশ্ন না তুলেই আমরা 52 বছর কাটিয়ে দিয়েছি। না, প্রশ্ন আমরা তুলেছি, কিন্তু যারা মানে অর্থাৎ সে পরিবর্তনও হয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন 4 মূলনীতির কিন্তু পরিবর্তনের মধ্যে একবার হয়েছে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে, এবং সেটা আবার কোর্ট এসে বাতিল করে দিয়েছে। তা আপনার যে কথাটা আমরা এই কারণেই বলছি যে কোর্ট কিন্তু বাতিল করতে পারে যদি আপনি সংবিধানকে বহাল রাখেন, তাহলে সেক্ষেত্রে। এখন বাতিল করতে কখন পারবে না? যখন আপনি জনগণের সম্মতির ভিত্তিতে একটা ওই সংস্কার সভা, এই যে সংস্কারের যে সম্মতি জনগণের কাছ থেকে নিচ্ছেন, জনগণের অভিপ্রায় হিসেবে যখন একটা সংবিধান আবার এই সংস্কারকৃত সংবিধানটি তৈরি হবে, তখন কোর্ট ওইটার সুরক্ষা দিবে।